আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসছে, রাজনৈতিক উত্তেজনা তত বাড়ছে। জনগণের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কে আসছে বাংলাদেশের আগামী রাষ্ট্র ক্ষমতায়? আজকের এই আয়োজনে ৫টা চ্যালেঞ্জ আমি আপনাদের সামনে দেখাবো, যে বিএনপির ৫টি চ্যালেঞ্জের জন্য জামাতকে পিছনে রাখবে এবং বিএনপিকে সামনে এগিয়ে নিয়ে যাবে। কিভাবে জামায়াতে ইসলাম এই ৫টি চ্যালেঞ্জ মোকাবেলা করে তারা ক্ষমতায় আসবে, সেই বিষয়টি আজকে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আমাদের সাথেই থাকবেন। চ্যালেঞ্জ নাম্বার ৫, বিএনপি জিতবে, এই একটা গণমানসিক মনোভাব। যেহেতু বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো এককভাবে ১৮টি বেশি আসনে জয়লাভ করতে পারেনি, তাই বৃহৎ একটি জনগোষ্ঠীর মধ্যে একটি ধারণা রয়েছে যে যখনই নির্বাচন হবে তখনই বিএনপি ক্ষমতায় যাবে। এই ধারণার গুরুত্ব অনেক বেশি, কারণ মানুষের স্বাভাবিক প্রবৃত্তি হলো জয়ের পক্ষে থাকতে চাওয়া। কেউই পরাজিত হতে চায় না, বরং শক্তিশালীর পক্ষে থাকতে চায়। আমাদের সমাজে অনেক সময় মানুষ ভাবে, আমি যাকে ভোট দেব সে তো জিতবে না, তাহলে ভোট দিয়ে লাভ কি? এই দৃষ্টিকোণ থেকে, এই মেন্টালিটি থেকে অনেক দিক থেকেই জামায়াত বিএনপির থেকে পিছনে। বিএনপির সিনিয়র নেতাদের বক্তব্যেও এই বিষয়টি কিন্তু ফুটে উঠেছে। যেমন শামসুজ্জামান দুদু বলেছেন, যদি জামায়াত এককভাবে নির্বাচন করে তাহলে জামাত ২টি আসনও পাবে না। বিএনপির নেতা ফজলুর রহমান বলেছেন, জামায়াত ২.৫% ভোটও পাবে না। অনেকে আবার পূর্বের নির্বাচনের প্রাপ্ত ভোটের হিসাবের কথা তুলনা করে জামাতের ভোট সর্বোচ্চ ৮%, যা বিএনপির বিশাল ভোট ব্যাংকের সামনে তেমন উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারবে না। তবে অনেকেই মনে করেন, গত ১০ বছরের নির্যাতন নিপীড়নের ফলে জামাতের জনপ্রিয়তা অনেক বেড়ে গেছে। বিএনপির অতি আত্মবিশ্বাস, ওভার কনফিডেন্স এবং নেতিবাচক মন্তব্য বিএনপির ভরাডুবির কারণ হতে পারে। যেমনটি দেখা গেছে ১৯৯১ সালে, তখন আওয়ামী লীগ ধরেই নিয়েছিল তারা জিতবে, কিন্তু বিএনপি অবিশ্বাস্যভাবে সর্বোচ্চ আসন নিয়ে সরকার গঠন করে, যদিও সেখানে জামাতের সঙ্গে জোট গঠন করে সরকারে আসে। যদি জামায়াতে ইসলাম জনগণের এই মনোভাবের বিপরীতে একটি জোয়ার আনতে পারে, তাহলে হয়তো তারা আগামীতে সরকার গঠন করতে পারে। চ্যালেঞ্জ নাম্বার ৪, সেন্ট্রাল পলিটিক্স। বিএনপির রাজনীতি মূলত একটা সেন্ট্রাল পলিটিক্স বা কেন্দ্রিক রাজনীতির দিকে অগ্রসর হয়। তারা সবসময় একটা নির্দিষ্ট জায়গায় থাকতে চায়। তারা ডানেও যায় না, তারা বামেও যায় না। খালেদা জিয়া একবার বলেছিলেন, আমরা যারা ডানে আছি তাদের বামে, আর যারা বামে আছে তাদের ডানে। বিএনপি যেহেতু একটি বড় দল, তারা ডান ও বাম উভয় মতাদর্শের সাথেই মিলেমিশে চলতে পারে, যেটা অনেক ছোট দলের পক্ষে সম্ভব না। যেমন এনসিপির মতো কোনো দল যদি ইসলামপন্থীদের সঙ্গে জোট করে, তখন তাদের মূল রাজনৈতিক ধারা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। আবার তারা যদি বামদের সঙ্গে একীভূত হয়, তখনও তাদের রাজনৈতিক চিন্তার সাথে একটা বিভেদ দেখা যায়। কিন্তু বিএনপি একটি বিশাল পুকুরের মতো, এক পাশে ঢেউ আর এক পাশে প্রভাব ফেলে না। তারা একই সাথে ইসলামপন্থী এবং বামপন্থীদেরকে একই ছাতার নিচে আনতে সক্ষম। এটা বিএনপির জন্য একটা বড় প্লাস পয়েন্ট, বড় রাজনৈতিক সুবিধা। যদি বিএনপি দু একটি ইসলামিক দলের সঙ্গে জোট গঠন করতে পারে, সেক্ষেত্রে তারা ইসলামপন্থী জনগণের ভোট আকর্ষণ করতে পারবে। আবার একই সময় বিএনপি যেহেতু একটি কেন্দ্রিক ইমেজ আছে, এই ইমেজটাকে ব্যবহার করে তারা শহরে মধ্যবিত্ত শ্রেণী এবং যারা নিজেদেরকে সেকুলার দাবি করেন তাদেরও ভোট পেতে পারেন। বিএনপির এই সুবিধাটা অন্য কোনো দলের নেই। যেমন জামায়াত উভয় দিকের ভোট একসাথে টানতে পারবে না। যদি তারা ট্রেডিশন ইসলামিক দলের সাথে জোট করে, তাহলে তারা শহরে মধ্যবিত্ত শ্রেণীর ভোট হারাবে, তারা মুখ ফিরিয়ে নেবে। আবার জামায়াত যদি অতিরিক্ত মডারেট হয়ে যায়, তাহলে ইসলামপন্থীদের কাছ থেকে ফতোয়ার শিকার হবে। তখন প্রশ্ন উঠবে, জামাত পরিপূর্ণ ইসলামিক আদর্শিক দল কিনা। এই উদাহরণ দেখা গিয়েছিল যখন জামাতের আমির বলেছিলেন, নারীদের পর্দা নিয়ে তারা জোর করবে না, নারীরা যেভাবে চায় সেভাবেই চলাচল করবে। এই বক্তব্য মডারেটদের কাছে গ্রহণযোগ্যতা পেলেও ইসলামপন্থীদের কাছে সমালোচনার শিকার হয়েছে। জামাতের জন্য এই পরিস্থিতি সামাল দিতে হলে কৌশলী হতে হবে। বৃহৎ ইসলামী ঐক্য গঠনের চেষ্টা না করে, বরং শরিক হিসেবে দু একটি ইসলামিক পন্থী দল নিয়ে আবার কিছু সেন্ট্রিক দলের সঙ্গে জোট গঠন করে তারা যদি এগোতে পারে, তাহলে তারা বিএনপির এই সেন্ট্রিক বা সেন্ট্রাল রাজনৈতিক পলিটিক্স থেকে প্রভাব মুক্ত হতে পারবে এবং শহুরে এবং মধ্যবিত্ত এবং সাধারণ মানুষের ভোট নিজেদের দিকে টানতে পারবে। চ্যালেঞ্জ নাম্বার 3, নন ক্যাডার সংগঠন। বিএনপি একটি নন ক্যাডার সংগঠন। বিএনপির নেতৃত্বে এগিয়ে যেতে হলে কোনো পরীক্ষায় পাশ করতে হয় না, কোনো বই পুস্তক
পরে প্রস্তুতি নিতে হয় না। যে কেউ যে কোনো সময় বিএনপিতে যোগ দিতে পারে, এগিয়ে যেতে পারে। এই কারণে জামায়াতের তুলনায় বিএনপির সংগঠন অনেক বেশি ভাইব্রেন্ট এবং প্রাণচঞ্চল এবং বড়। ধরুন আপনি যদি বিএনপি করতে চান তাহলে আপনি কালকে বিএনপিতে যোগ দিতে পারবেন। যদি আপনি লবিং করতে পারেন, টাকা পয়সা খরচ করতে পারেন, প্রভাবশালী ব্যক্তির সঙ্গে সম্পর্ক থাকে, আপনি পরের দিনই একটা পদ পেয়ে যেতে পারেন। এই দিক থেকে বিএনপির সংগঠন অনেকটাই ফ্লেক্সিবল। এ কারণে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় শত চেষ্টা করেও বিএনপিকে ভাঙা সম্ভব হয়নি। 1/11-এর সময়ও বিএনপি ভাঙার চেষ্টা ব্যর্থ হয়েছে। এক নেতা যদি দল ছেড়ে চলে যায় তখন সঙ্গে সঙ্গে আরেকজন এসে সেই জায়গাটা পূরণ করে ফেলত। এদিক থেকে জামায়াত ইসলামী একটি কঠিন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। জামাতে যোগ দিতে চাইলে আপনাকে একদম তৃণমূল বা একদম নিচ থেকে শুরু করতে হবে, সরাসরি উচ্চ পর্যায়ে যাওয়া সম্ভব না। প্রথমে একজন কর্মী হিসেবে যোগ দিতে হবে, এরপরে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, যা অনেকটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। জামাতের এই ক্যাডার ভিত্তিক সুবিধা যেমন আছে তেমন অসুবিধাও আছে। সুবিধাগুলো হলো নিয়ন্ত্রণ খুবই সহজ, অসুবিধা হলো সংগঠনটির দ্রুত বিস্তার সম্ভব নয়। অন্যদিকে বিএনপি যেহেতু ক্যাডার ভিত্তিক নয়, সেক্ষেত্রে নিয়ন্ত্রণ কিছুটা দুর্বল হলেও সংগঠনটির বিস্তার অনেক বেশি দ্রুত হয়। এই সংগঠনের স্ট্রাকচার বিএনপিকে আগামী নির্বাচনের সুবিধা দিতে পারে। উদাহরণস্বরূপ, যেখানে জামাতকে তাদের নির্বাচনী কমিটি করতে হলে কেবল নিজেদের কেন্দ্রীয় সংগঠনের লোকদেরই রাখতে হবে, বাইরের কাউকে যুক্ত করতে পারবে না, সেখানে বিএনপি খুব সহজেই এবং দ্রুত বাইরের লোকজনকে দিয়ে সংগঠন শক্ত মজবুত করতে পারে। ফলে তারা রাতারাতি বিভিন্ন এলাকায় সংগঠন বিস্তার করতে পারবে, যা জামায়াত ইসলামের পক্ষে অনেকটাই কঠিন। এটি বিএনপির জন্য নির্বাচনী কৌশলে অনেক বড় একটা সুবিধা প্রদান করবে। জামায়াত ইসলাম যদি তাদের গঠনতন্ত্র দ্রুত সংশোধন করে একটা নন ক্যাডার উইং তৈরি করতে পারে, তাহলে হয়তো এই পরিস্থিতি সামাল দিতে পারবে। চ্যালেঞ্জ নাম্বার 2, শক্তিশালী প্রার্থী। আগামী নির্বাচনে বিএনপির পক্ষে এটি হতে পারে সবচেয়ে ডেডলি একটা ওয়েপেন্স, কারণ বিএনপি সংগঠন এবং কেন্দ্রীয় নেতারা জামাতের তুলনায় স্থানীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করে এবং অনেক বেশি শক্তিশালী। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। জামাত এমনই একটি সংগঠন যেখানে নেতা তৈরি হয় ধাপে ধাপে, সংগঠনের আনুগত্যের মাধ্যমে, এবং তারা সাধারণত দলের বাইরের কাউকে এমপি নির্বাচনের জন্য মনোনয়ন দেবে না। অথচ বিএনপির ক্ষেত্রে নেতা তৈরি হয় সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট ভিত্তিতে। যেহেতু এটি নন ক্যাডার সংগঠন, এখানে দলীয় কোন্দল, মারামারি, এমনকি খুনোখুনিও হয়। এই প্রতিকূলতা অতিক্রম করে যারা টিকে থাকে তারাই সামনে এগিয়ে যায়। এভাবে একটা প্রাকৃতিক ফিল্টার তৈরি হয়, যেখানে সবচেয়ে দ্রুত, সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হয় সেই দলের নেতা। প্রার্থিতার ক্ষেত্রেও বিএনপির নেতাদের অনেক চড়াই উতরাই পেরিয়ে আসতে হয়। প্রায় প্রতিটি আসনেই একাধিক প্রত্যাশী থাকে। তাদের মধ্যে যে সবচেয়ে শক্তিমত্তা, বুদ্ধিমত্তার মাধ্যমে জনগণকে ম্যানেজ করতে পারে, তিনি ভোট পান। অর্থাৎ তিনি আগে থেকেই এক প্রকার নির্বাচনী প্রতিযোগিতার মধ্যে দিয়ে উঠে আসে। অন্যদিকে জামায়াত ইসলামের এই প্রতিযোগিতা নেই। এটি একটি বড় ফারাক, বড় পার্থক্য। ফলে বিএনপির মনোনীত প্রার্থীরা অনেক বেশি প্রস্তুত, অনেক বেশি যুদ্ধ পরীক্ষিত। এমন প্রার্থীদের সঙ্গে জামায়াতের শিক্ষিত, শৃঙ্খলা পরায়ণ নেতারা, যারা দলে থেকে পড়াশোনা করে নেতৃত্বে এসেছে, তাদের টিকে থাকাটা খুবই কঠিন হতে পারে। তারা রাজনীতির নোংরা দিকটায় জড়িত নয়, ফলে তাদের জন্য এই মাঠ অনেকটাই কঠিন হবে। এই পরিস্থিতিতে জামায়াত ইসলাম যদি সংগঠনের ভিতর থেকে এমন নেতাদের খুঁজে বের করে আনে যার নেতৃত্বের গুণ আছে, যদিও তাদের সাংগঠনিক মান বা দলীয় অবস্থান দুর্বল, তাহলেও হয়তো এই অবস্থাটা তারা ওভারকাম করতে পারবে। যদি সঠিক প্রার্থী বাছাই করে সামনে এগিয়ে দিতে পারে, তাহলে হয়তো জামায়াত বিএনপির শক্তিশালী প্রার্থীদের মোকাবেলা করতে পারে। সর্বশেষ এবং নাম্বার 1 চ্যালেঞ্জ হলো জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার ইমেজ। বিএনপির সব থেকে বড় ইমেজ হলো প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার ইমেজ বা জনপ্রিয়তা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার যে জনপ্রিয়তা রয়েছে, সেটি দিয়ে একটা বড় নির্বাচনী প্রচার প্রচারণা চালাবে বিএনপি। জিয়াউর রহমান বাংলাদেশের এক অবিসংবাদিত নেতা। সকল বিতর্কের ঊর্ধ্বে থাকা তার ইমেজ বাংলাদেশিদের মনে দেশপ্রেমের এক প্রবল ধারণা তৈরি করেছে। তার জাতীয়তাবাদী রাজনীতি বর্তমান প্রজন্মের দেশপন্থী রাজনৈতিক চিন্তার সাথে পুরোপুরি মিলে যায়। জিয়াউর রহমানের নামে কোনো দুর্নীতি বা অনিয়মের রেকর্ড নেই, বরং তার সেই বিখ্যাত ভাঙা সুটকেসের গল্প আর আরাফার ময়দানে নিম গাছ লাগানোর ঘটনা, সার্ক প্রতিষ্ঠার উদ্যোগ,
বাংলাদেশের গার্মেন্টস খাতের ভিত্তি স্থাপন এবং শ্রমশক্তিকে বিদেশে রপ্তানির উদ্যোগ, গ্রামে গ্রামে খাল কাটা কর্মসূচি, এর সবই বাংলাদেশের ইতিহাসে অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। এর পাশাপাশি বেগম জিয়ার আপোষহীন সংগ্রামের ইতিহাস, যিনি দীর্ঘদিন জেলে থেকেও ফ্যাসিবাদের সঙ্গে আপোষ করেননি। এই আপোষহীনতার ইমেজ আগামী নির্বাচনে ভোটের হিসাব ওলট পালট করে দিতে পারে। যদি খালেদা জিয়া সরাসরি বিএনপির পক্ষে ভোট চান এবং বিএনপি যদি জিয়াউর রহমানের আদর্শকে সামনে নিয়ে আসে, তাহলে সেটা ভোটের মাঠে একটা গেম চেঞ্জার হবে। তবে এক্ষেত্রে জামায়াত ইসলাম যদি খালেদা জিয়া ও জিয়াউর রহমানকে সব বিতর্কে ঊর্ধ্বে নিয়ে গিয়ে জাতীয় সম্পদ হিসেবে ট্রিট করতে শুরু করে, তাহলে বিএনপি এককভাবে জিয়াউর রহমানের লেগাসিকে নিজেদের সম্পদ হিসেবে ব্যবহার করতে পারবে না। এছাড়াও জামায়াত ইসলাম বর্তমান বিএনপিকে জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত প্রমাণ করতে পারে। জিয়াউর রহমানের জনপ্রণয়নের রাজনীতির সাথে আজকের বিএনপির চাঁদাবাজির টগলদারি আর মাস্তানের রাজনীতির পার্থক্য যদি জামাত দেখিয়ে দিতে পারে, তাহলে ভোটের মাঠে ভিন্ন বার্তা আসতে পারে। জামাত যদি প্রমাণ করতে পারে বিএনপি কেবল ভোটের স্বার্থে জিয়াউর রহমানের ইমেজকে ব্যবহার করছে এবং আদর্শিকভাবে আর সংযুক্ত নয়, তাহলে এই জায়গাটিতে একটা কৌশলগত পাল্টা আঘাত হানতে পারে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন।